নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাই এবং দর্শকদেরকে। আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। থাম্বনেলে অলরেডি আপনারা দেখেছেন, বোরো বা ইরি ধানের আমরা চাপান সার ব্যবস্থাপনা কি নেব এই 15 থেকে 20 দিনের মধ্যে। তার মানে আমাদের গাছটা রোপণের পর থেকে গাছটা আজকে বয়স হচ্ছে হয়তো ওই 15 দিন, এবং এই 15 দিনের পরে এবং 20 দিনের আগে রোপণের পর থেকে এই 15 থেকে 20 দিনের মধ্যে আমরা কোন চাপান সার ব্যবস্থাপনাটা এখানে গ্রহণ করব, যার ফলে কিন্তু আমাদের ধানের ফলনটা সর্বাধিক থেকে সর্বোত্তম হতে পারে। বুঝেছেন? সবচেয়ে ভালো ফলন পাওয়ার জন্য আমরা কিন্তু এই 15 থেকে 20 দিনের মধ্যে একটা ছোট্ট করে চাপান সার আমরা প্রয়োগ করব, এবং তারপরে গিয়ে যখন ধানটার বয়স রোপণের পর থেকে আবার 35 দিন হবে, তখন গিয়ে আর একটা চাপান সার ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব। আর কাদায় আমরা যেটা দিয়েছি সেটা তো রয়েছে। তো সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব। কাদায় আমরা কি দিয়েছি এবং এখন কি দেব, কাদাই এটা দিলে এটা এখন দেব না, বা কাদাই এটা যেটা দিইনি সেটা এখন দিতে হবে। তো এই বিষয়গুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, খুব কিন্তু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টা কিন্তু জানতে হবে, এবং আমাদের ধানের বা জমির প্রয়োজন অনুযায়ী কিন্তু একে খাবার বা একে কিন্তু আমাদের অনুখাদ্য বলুন বা আমাদের যেগুলো 10-26 নাইট্রোজেন, যার মধ্যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ রয়েছে, বা বলুন ক্যালসিয়াম, বা বলুন সালফার, এর প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদেরকে ব্যাপারটা এই ব্যবস্থাপনাটা নিতে হবে বা প্রয়োজন অনুযায়ী দিতে হবে। তো সেই বিষয়টা জানতে হলে ধৈর্য ধরে ভিডিওটাকে কমসে কম 10টা মিনিট দেখবেন। দারুণভাবে কিন্তু আপনি ধান চাষের এই যে চাপান সার ব্যবস্থাপনাটা, এই যে এখন কি চাপান সার ব্যবস্থাপনা আপনি গ্রহণ করবেন সেটা জানতে পারবেন। আমি একটু লেট করে আনছি, কারণ হচ্ছে আমাদের এখানে এই হচ্ছে টাইম, মিনি চাপানের এটাই হচ্ছে টাইম, এবং এই সময়ই দেওয়া হয়। বা যারা মানে রোপণ করেছে তাদের ধানের বয়স এখন মোটামুটি 14 থেকে ওই 15 দিন মতোই হচ্ছে। সে কারণে আমি একটু লেটে ভিডিওটা নিয়ে আসছি, এবং আশা করছি আপনাদের যে কোয়ারিগুলো আছে, যে আপনাদের জানার বিষয়গুলো রয়েছে, যেই সময় আমরা চাপান কি দেব, কত কেজি দেব, বা কাদায় আমরা এটা দিয়েছি তাহলে এখন কোনটা দেব, এবং তার সঙ্গে কি মেশাবো, যাতে কোনো রকম ধানের মধ্যে ঘাটতি না হয়, যাতে সব রকম যে প্রয়োজনীয় উপাদান সেটা ধান যেন পায়। ভিডিওটা কমপ্লিট দেখবেন। আসুন শুরু করি। এই যে আমার ধানের জমিটা দেখছেন, এটা কিন্তু রোপণ করা হলো আজকে মোটামুটি প্রায় ওই 13 থেকে 14 দিন। এটাতে কিন্তু আমি আজকের দিনে মিনি চাপান প্রয়োগ করলাম। কি প্রয়োগ করলাম বা আপনাদের জমির ঘাটতি অনুযায়ী আপনারা কি প্রয়োগ করবেন সেটা আলোচনা করি। ধানটা দেখছেন খুব সুন্দর রয়েছে। এই যে জমিটা দেখছেন, এই জমিতে আমি যে কাদা যখন করেছি, কাদা করে যে কাদায় যে চাপান সার প্রয়োগ করেছি, মূল সার সেটা প্রয়োগ করেছি কিন্তু আপনার সিঙ্গেল সুপার ফসফেট এই জমিতে ব্যবহার করা হয়েছে। 1 বিঘা পরিমাণ, 40 শতক আমার এখানে বিঘা, সেই হিসেবেই কিন্তু আমি পুরো ব্যাপারটা আপনাদের কাছে বলছি। 20 কেজি এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট 20 কেজি ব্যবহার করেছি। অনেক জায়গায় 30 কেজি ব্যবহার করা হয়, অনেক জায়গায় 25 কেজি ব্যবহার করা হয়। কেন আমি 20 কেজি ব্যবহার করলাম সেটা আপনাদেরকে আজকে এরপরে একটু ভেঙে বলি। 20 কেজি ব্যবহার করলাম, এর মধ্যে রয়েছে ফসফেট, এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, এর মধ্যে রয়েছে সালফার। বাইরে থেকে কোনো রকম আলাদা করে চুন, আলাদা করে জিপসাম, আলাদা করে অন্য কোনো উপাদান, ক্যালসিয়ামের আলাদা প্যাকেট, সালফারের আলাদা প্যাকেট এভাবে কিন্তু দিতে হয়নি। সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যেই ক্যালসিয়াম, সালফার এবং ফসফেট আমি পেয়ে গেলাম। 3টে গুরুত্বপূর্ণ ধানের জন্য 3টে উপাদান। তো এটা গেছে, এটা আমি উপর থেকে আর কিন্তু দেবো না, সালফার বা ক্যালসিয়াম আলাদা করে দিচ্ছি না। বুঝতে পেরেছেন? এরপরে হচ্ছে কিছু জমিতে যেগুলোই চুন দিয়েছিলাম, আলাদা করে চুন আমি প্রয়োগ করেছিলাম, শেষে জমিগুলো কিন্তু অতিরিক্ত আম্লিক হয়েছিল। জমিগুলো দীর্ঘদিন রাসায়নিক সার প্রয়োগের ফলে জমিগুলোর অম্লত্ব বেড়েছিল। সে কারণে আমি সিঙ্গেল সুপার ফসফেট যেমন দিয়েছি, আলাদা করে কিন্তু কিছু জমিতে চুনও প্রয়োগ করা হয়েছে। চুনের মধ্যে থাকে ক্যালসিয়াম, এবং ক্যালসিয়াম কি করছে, এই যে আমাদের আম্লিক যে মাটিটা সেটাকে কিন্তু নিউট্রাল করবে, মানে সে হচ্ছে ক্ষারীয়। আর আম্লিক যে মাটিটা রয়েছে এটাকে কিন্তু নিউট্রাল বা প্রশমন করবে, বা একটা আপনার জমির যে স্বাভাবিক যে অবস্থাটা সেটা ফিরিয়ে আনবে। কেন আমি 20 কেজি দিলাম? এই 20 কেজি দিলাম, এর সঙ্গে আমি কি করেছি, আমি কিন্তু 15 কেজি করে আপনার 14-35-14 এনপিকে 14-35-14 ব্যবহার করেছি। অনেকে 10-26, অনেকে আলাদা করে সঙ্গে পটাশ এবং ডিএপিও ব্যবহার করে, অনেকে ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ ব্যবহার করে। যেটাই ব্যবহার করেছেন, আপনার জমিতে কিন্তু 5টা গুরুত্বপূর্ণ যে খাবার গাছের জন্য সেটা রয়েছে। নাইট্রোজেন, ফসফেট, আপনার হচ্ছে পটাশ, ক্যালসিয়াম, সালফার, 5টা উপাদানই রয়েছে। আচ্ছা, ইউরিয়া কতটা দিয়েছিলাম? ইউরিয়া আমি যেহেতু 14-35-14 দিয়েছি, ওর মধ্যে সামান্য পরিমাণে ইউরিয়া রয়েছে, 4 কেজি মতো ওর মধ্যে ইউরিয়া রয়েছে। যদিও আমি বাইরে থেকে আরও কিন্তু
5 থেকে 6 কেজি বিঘা পিছু ইউরিয়া আমি ব্যবহার করেছিলাম, আরও আলাদা করে নাইট্রোজেন, যেটা 46% নাইট্রোজেন পাওয়া যায়, যেটা আমাদের ইউরিয়ার বস্তা 350-400 টাকা বস্তা পাওয়া যায়, সেই সারটা। তো এই সব দিয়ে কিন্তু আমি কাদা করেছি। কাদার সময় আরেকটা উপাদান আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে মাইক্রোরাইজাল ফার্টিলাইজার। আপনাদেরকে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি কিন্তু টাটার র্যালি গোল্ড ব্যবহার করেছি। র্যালি গোল্ডের পরিবর্তে আরও অনেক কোম্পানির আরও অনেক মাইক্রোরাইজাল ফার্টিলাইজার রয়েছে, যার মধ্যে কী কী থাকে? অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, সিউইড এক্সট্রাক্টও অনেক সময় কিন্তু থাকে। তো এই উপাদানগুলো থাকে, এরা কী করে? শিকড় বাড়াতে সাহায্য করে। তো এই হচ্ছে ব্যবস্থাপনা। এই যে শিকড় বাড়াতে সাহায্য করলো হিউমিক অ্যাসিডটা বা মাইক্রোরাইজাল ফার্টিলাইজারটা, যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড দুটোই রয়েছে। তো যারা আমরা এই কাদার সময় হিউমিক অ্যাসিড ব্যবহার করিনি বা মাইক্রোরাইজাল ফার্টিলাইজার ব্যবহার করিনি, যেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি ছবিতে, এটা হচ্ছে র্যালি গোল্ড বা আরও কিন্তু অনেক কোম্পানির মাইক্রোরাইজার পাওয়া যায়। তো যারা আমরা কোনো রকম মাইক্রোরাইজার বা কোনো রকম হিউমিক অ্যাসিড বা কোনো রকম সিউইড এক্সট্রাক্ট আমরা ব্যবহার করিনি কাদার সময়, তারা আমরা এই সময় যখন মিনি চাপান দেবো, এই সময় আমরা কিন্তু কমসে কম আমরা 1 কেজি করে এই মাইক্রোরাইজাল ফার্টিলাইজারটা ব্যবহার করব, বা হিউমিক যদি ব্যবহার করি, হিউমিক অ্যাসিডের প্যাকেট 1 কেজি আমরা ব্যবহার করব। বুঝেছেন? মূল চাপান আমরা কি নেব? মূল চাপান হিসাবে আমরা এই সময় কিন্তু নেব হচ্ছে নাইট্রোজেন। এবং নাইট্রোজেন কতটা নেব? নাইট্রোজেন আমরা নেব কিন্তু প্রতি কাঠায় 1/2 কেজি করে। বুঝেছেন? প্রতি কাঠায় 1/2 কেজি করে। 1/2 কেজি মানে আমাদের যাদের 20 কাঠায় 1 বিঘা বা 40 শতকে আমাদের যাদের 1 বিঘা, আমরা কিন্তু 10 কেজি ব্যবহার করব। 10 কেজি নাইট্রোজেন ব্যবহার করব। কেন 10 কেজি ব্যবহার করছি? কারণ হচ্ছে ওই যে কাদার সময় আমরা 5 কেজি বা 6 কেজি ব্যবহার করেছিলাম, তখন যে আমরা 14-35-14 ব্যবহার করছি, তার মধ্যে 4-5 কেজি ছিল, এখন আমরা আবার 10 কেজি ব্যবহার করছি। ওভারঅল টোটাল কিন্তু 20 কেজি মতো হয়ে যাচ্ছে। এবং পরবর্তীকালে আবার যখন আমরা 35 দিনে চাপান ব্যবহার করব, তখন আবার কিন্তু আমরা অল্প পরিমাণে সেখানে ইউরিয়া ব্যবহার করব, প্রয়োজন বুঝে আমরা ব্যবহার করব। তো সেই জন্যই বলছি নাইট্রোজেনটা আমরা 15 কেজি এই সময় ব্যবহার করব না, আমরা 10 কেজি ব্যবহার করব। কেন বলছি বুঝতে পেরেছেন? তো এই যে নাইট্রোজেন ব্যবহার করলাম, এর সঙ্গে আমরা এই যে হিউমিক অ্যাসিড বা যেটা মাইক্রোরাইজাল ফার্টিলাইজার, যেটা যাই আমাদের ইচ্ছা হয়, এটা 1 কেজি করে মেশাবো। আর এর সঙ্গে আমরা কিন্তু এখন আমরা কাদায় যেহেতু যারা এসএসপি ব্যবহার করেছি, কাদায় আমরা যারা পটাশ ব্যবহার করিনি, বা কাদায় যারা আমরা ডিএপি ব্যবহার করে পটাশ ব্যবহার করিনি, তাদের কিন্তু এখন পটাশের ঘাটতি কিন্তু রয়েছে। তো আমরা কি করব? আমরা চাইলে এই সময় ইউরিয়ার সঙ্গেই আমরা কিন্তু 10 কেজি করে 14-35-14 এনপিকে 14-35-14 অথবা এনপিকে 10-26-26 অথবা এই ইউরিয়ার সঙ্গে আমরা কিন্তু যদি এই এনপিকে জাতীয় সার ব্যবহার না করতে চাই, আমরা 5 থেকে 6 কেজি করে পটাশ আলাদা করে ব্যবহার করব। যদি আমরা কাদায় পটাশ না ব্যবহার করে থাকি বা কাদায় যদি আমরা কোনো রকম এনপিকে সার না ব্যবহার করে থাকি, তাহলেই আমরা একমাত্র এখন পটাশ মেশাবো, না হলে কিন্তু পটাশ দেব না। শুধু নাইট্রোজেন দিয়েই কিন্তু এই সময় আমরা কাজটা সারবো। বুঝেছেন আমি কি বলতে চাইলাম? যারা আমরা কাদায় এনপিকে সার ব্যবহার করেছি, তারা এই 15 দিনের মিনি চাপানের সময় কোনো রকম পটাশ ব্যবহার করব না। যারা আমরা ওই সময় এনপিকে সার বা আলাদা করেও হয়তো পটাশ যখন কাদায় ব্যবহার করেছি, তারা আমরা এই সময় মিনি চাপানের সময় কোনো রকম পটাশ ব্যবহার করব না। চাইলে আমরা 14-35-14 বা 10-26-26 10 কেজি করে এখানে কিন্তু ব্যবহার করতে পারি। তাতে করে বেটার আমার মনে হয় রেজাল্ট পাওয়া যায়। বা আমি নিজে ব্যবহার করছি, যেটা আমি ব্যবহার করছি 10 কেজি করে 14-35-14, তার সঙ্গে কিন্তু 8 থেকে 10 কেজি করে ইউরিয়া। এ কারণেই আমি 8 কেজি ব্যবহার করছি, কারণ যখন ঘাস মারা দিয়েছি আমি কিন্তু 5 কেজি করে ইউরিয়া তার সঙ্গে মিশিয়ে ঘাস মারাটা ছড়িয়েছি। বুঝেছেন? এই হচ্ছে হিসেব। এরপরে হচ্ছে আমাদের ধানে কিন্তু জিঙ্ক, ম্যাগনেসিয়াম, বোরন এই 3টে উপাদানেরই প্রয়োজন সমানভাবে রয়েছে। ফেরাস, তার মধ্যে ফেরাসও কিন্তু রয়েছে। তো ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং বোরন এগুলো যাতে থাকে, যাতে মাটিতে যাদের অভাব রয়েছে এসবের, তারা কিন্তু আলাদা করে আমরা কি করব না, অনুখাদ্য বিশিষ্ট যে কোনো একটা ভিটামিন বা যে কোনো একটা কিন্তু আমরা অনুখাদ্য এখানে 1 কেজি করে মেশাবো। যদি আমরা ভিটামিন ব্যবহার করি, আমরা যখন মাজরার স্প্রে করব, আমরা তখন কিন্তু বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এসবের সংমিশ্রিত যে ভিটামিন বা অনুখাদ্যযুক্ত ভিটামিনগুলো পাওয়া যায়, সেগুলো আমরা তখন ব্যবহার করে দেবো। যদি আমরা চাই যে না আমরা চাপানের সঙ্গে মেশাবো, আমরা কিন্তু অনুখাদ্যর যে 1 কেজি প্যাকেটগুলো পাওয়া যায়, অ্যাগ্রোমিন ম্যাক্স রয়েছে, সয়েল প্লাস রয়েছে, নানা রকম কিন্তু বাজারে রয়েছে, সেগুলো আমরা কিন্তু 1 কেজি করে মেশাবো। ফলস্বরূপ জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়ামের যে ঘাটতি সেটা মিটে যাবে। বেটার এবং বেস্ট এই যে ব্যবস্থাপনাটা আপনাদেরকে বলছি, সেটা দেখবেন, আপনারা প্রয়োগ করে দেখবেন। গত বছরে যারা প্রয়োগ করেছে তাদের কাছ থেকে রেজাল্ট নিয়েছি, খুব ভালো রেজাল্ট কিন্তু হয়েছে, এবং আমি নিজেও ব্যবহার করি এবং করছি, আপনাদের কাছে শেয়ার করলাম।
তাহলে গোটা ভিডিওটার একটা যে সার সংক্ষেপ সেটা আপনাদেরকে 1 মিনিটের মধ্যে আমি বলে দিই। কি বললাম, যারা আমরা মিনি চাপান ব্যবহার করছি এখন, আমরা কিন্তু ইউরিয়ার সঙ্গে 1 কেজি পরিমাণ অনুখাদ্য, 1 কেজি পরিমাণ আমরা মাইক্রোরাইজাল ফার্টিলাইজার বা হচ্ছে হিউমিক অ্যাসিড, এই দুটোর মধ্যে যে কোনো একটা, এইগুলো মিশিয়ে আমরা ব্যবহার করব। ইউরিয়া ব্যবহার করব আমরা কিন্তু 8 থেকে 10 কেজি বিঘা পিছু। যারা আমরা এই ইউরিয়া ব্যবহার করছি এর সঙ্গে আমরা কিন্তু 10 কেজি পরিমাণ এনপিকে সার বা 10-26-26, যেটা 20-20-20 বা যেটা হচ্ছে 14-35-14, এই তিনটের মধ্যে যে কোনো একটা সার আমরা 10 কেজি এর সঙ্গে মেশাতে পারি যদি কাদায় আমরা কম পরিমাণে ব্যবহার করে থাকি। মানে কাদা যখন করেছি যদি কম পরিমাণে আমরা এনপিকে ব্যবহার করেছি বা হয়তো করিনি, সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আমরা চালিয়ে দিয়েছি বা শুধুমাত্র ইউরিয়া এবং ডিএপি দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমরা এই সময় অবশ্যই এই 10-26টা প্রয়োগ করব উপর থেকে মিনি চাপানের সময়। অনেকে আমরা কি করি, মিনি চাপানের সময় ইউরিয়া শুধুমাত্র ইউরিয়া দিয়েই সেরে দিই। তাহলে কি হবে, প্রথম থেকে যখন আপনি কাদায় পটাশ দিলেন না, কাদায় এনপিকে দিলেন না, এখন এনপিকে সার দিলেন না, পটাশের ঘাটতিজনিত কারণে শিকড় কিন্তু কম ছাড়বে, পাশকাঠি কম হবে, এটুকু লিখে নেবেন। তো এই হচ্ছে সার সংক্ষেপ। তো বিষয়টা যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন। কমেন্ট বক্সে যদি কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে কোনোভাবে কোনো প্রবলেম বোঝেন, কমেন্টে আপনারা লিখে জানাবেন। তো এই ছিল মিনি চাপানের বা 15 থেকে 20 দিনের যে আমাদের চাপানের ব্যবস্থাপনা। কি চাপান দেব, কতটা দেব, কেন আমি এতটা দিচ্ছি, কাদাই কোনটা ব্যবহার করলে এখন কোনটা ব্যবহার করব না, কাদাই কোনটা দিন যেটা এখন আমাদের ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো কিন্তু খুবই খুঁটিনাটি এবং একটুখানি গুলিয়ে যাওয়ার মতো। তাই আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম ভিডিওটা কমপ্লিট মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনও হয়তো গুলিয়ে ফেলছেন ব্যাপারটা, ভিডিওটা আবার পুনরায় দেখবেন, হয় ডাউনলোড করে রাখবেন বা পুনরায় আবার কিন্তু দেখতে পারেন। ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে দেখবেন, নিশ্চয়ই পুরো বিষয়টা আপনারা খুব সুন্দরভাবেই বুঝে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, উপকার এসে থাকে, ব্যবহার করে দেখবেন, ভালো হবে নিশ্চয়ই। অবশ্যই আপনারা ভিডিওগুলোকে লাইক করে যাবেন, একটা লাইক আমাকে অনেক বেশি কিন্তু উৎসাহিত করে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিও।